কোম্পানি গঠন সাধারণত প্রথমে কোম্পানি একটা গঠন করতে গেলে আপনাকে উদ্যোগ গ্রহণ করতে হবে কয়েকজনে মিলে। 5 জনে মিলে ধরেন উদ্যোগ গ্রহণ করলো, এরপরে তারা নেম ক্লিয়ারেন্স নেবে আরজিএসসি থেকে। নাম, এই নামে আর কোনো কোম্পানি আছে কিনা, নেম ক্লিয়ারেন্স নেওয়ার পরে তারা মেমোরেন্ডাম তৈরি করবে, অর্থাৎ এই কোম্পানির উদ্দেশ্য কী, এই কোম্পানির ধরন কী, কী ধরনের কাজগুলো করবে, মূলধন কী পরিমাণের হবে, পরিচালকদের রূপরেখাটা কেমন হবে, এই বিশাল মানে একটা ফরমেশন তৈরি করতে হয়। এটা তৈরি করার পরে আরজিএসসি থেকে অনুমোদন নিতে হয়। এখানে আরেকটা কাজ করতে হয়, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, অর্থাৎ যারা কোম্পানি যখন গঠিত হয়ে যাবে এরপর কি নিয়মে কোম্পানিটা চলবে এটাও তৈরি করতে হয়। যখন এগুলো তৈরি করা হয়ে যাবে, তৈরি হয়ে যাওয়ার পরে আরজিএসসি থেকে নিবন্ধন নিতে হবে, ফি দিয়ে একটা নিবন্ধন নেবে। নিবন্ধন যখন নিয়ে নিল, সঙ্গে সঙ্গে একটা কোম্পানি দাঁড়িয়ে গেল এবং সেই কোম্পানি একটা আলাদা অস্তিত্ব ক্রিয়েট হলো এবং সেটাকে একটা ব্যক্তি হিসাবে মূল্যায়ন করা হবে। কোম্পানিকে তখন কি হিসাবে মূল্যায়ন করা হবে? তখন যারা এই উদ্যোগ গ্রহণ করেছিল তারা এই কোম্পানির সদস্য, তারা মিলে একটা এন্টিটি তৈরি করলো, করার পরে এই কোম্পানির সদস্য হয়ে যাবে তারা। তার মানে কোম্পানি হিসেবেই তখন কোম্পানি চাইলে কারো বিরুদ্ধে মামলা করতে পারবে, কোম্পানির বিরুদ্ধে কেউ চাইলে মামলা করতে পারবে, কোম্পানি কারো কাছ থেকে চাইলে লোন নিতে পারবে, কেউ চাইলে কোম্পানির কাছ থেকে কি নিতে পারবে, লোন নিতে পারবে। অর্থাৎ সমস্ত লেনদেন একজন মানুষের সাথে যেরকম লেনদেন করা যায়, কোম্পানির সাথেও তখন কি করা যাবে, সকল লেনদেনগুলো করা যাবে। এটাকে বলা এন্টিটি, কি বলে এটাকে? আলাদা সত্তা তৈরি হওয়া। এই সত্তাটা তৈরি হয়ে যায় এভাবে। এই সত্তা যখন লেনদেন করবে, মানে লেনদেন তো আর মানে কোম্পানি তো আর নিজে করতে পারবে না, কোম্পানির হয়ে তার যে কর্মচারীরা আছে তারা কাজ করবে। তো তারা কাজ করতে গিয়ে যদি ধরেন কোম্পানি কি করলো, 100 কোটি টাকার সম্পত্তি আছে, 150 কোটি টাকার লোন করলো, তখন যদি কেউ ধরতে চায়, যারা লোন দিয়েছে তারা ধরতে চাইলে কাকে ধরবে? কোম্পানিকে গিয়ে ধরবে, কারণ কোম্পানির কাছে আপনি টাকা পান। যারা পরিচালনা পর্ষদে ছিল তাদের কাছে কিন্তু কি পান না, আপনি কোনো টাকা পান না। এজন্য তাদের কোটি কোটি অঢেল সম্পদ থাকা সত্ত্বেও আপনি তাদের কাছে গিয়ে টাকা ক্লেম করতে পারবেন না, দাবি করতে পারবেন না। দাবি করতে হবে ওই কোম্পানির কাছে। কোম্পানির মূলধনের কাঠামোটা কি হয়? সাধারণত কোম্পানি যখন এই যে 15 জন মিলে বা 10 জনে মিলে কোম্পানিটা গঠন করলো, একটা নিবন্ধন নিয়ে নিল, একটা নাম তৈরি করে ফেললো এবিসি কোম্পানি। এখন এই এবিসি কোম্পানিতে 20 জনে মিলে বা 15 জনে মিলে তারা টাকা দিল কত? তারা একটা টাকা দিবে না? তারা টাকা দিল ধরেন 15 জনে মিলে 15 কোটি টাকা দিল। তাহলে এই 15 কোটি টাকাকে আপনার কি বলা হবে? এটা স্পন্সর ক্যাপিটাল বলা হবে। কি বলা হবে? কিন্তু তারা অনুমোদন নেবে কত কোটি টাকার, যে এই কোম্পানিটা আমরা এত বড় করব যে এটা 500 কোটি টাকার কোম্পানি হবে। কত কোটি টাকার? তো আরজিএসসি অনুমোদন দিল, ঠিক আছে তোমরা 500 কোটি টাকার কি করতে পারো, এই কোম্পানি তৈরি করতে পারো। এখন টাকা তো দিয়েছে কয় কোটি? 15 কোটি। আর বাকি টাকার ব্যবস্থা কিভাবে করবে? হ্যাঁ, এই যে অনুমোদন নিল 500 কোটি টাকার, এই 500 কোটি টাকাকে বলা হবে অথরাইজড ক্যাপিটাল। কি বলবে? অথরাইজড ক্যাপিটাল। এখন এই মানে বাকি টাকা 15 কোটি টাকা তারা দিয়েছে, বাকি টাকাটা তোলার জন্য তারা কি ছাড়বে? শেয়ার ছাড়বে, যে আপনারা এই কোম্পানির মালিক হতে পারেন। জনগণের কাছ থেকে কি নেবে? শেয়ার নেবে, টাকা নেবে। প্রত্যেকটা শেয়ারের একটা দাম ধরবে। ধরেন যদি 1 কোটি টাকার শেয়ার ধরা হয়, সাধারণত এত দামে হয় না, দাম অনেক কমে হয়, 10,000, 15,000, 20,000 করে একটা করে শেয়ারের দাম হয়, ঠিক না? 100 টাকা করেও হয়। তো ধরেন 500 কোটি টাকার কোম্পানির জন্য শেয়ার ছাড়তেছে কত করে? 100 টাকা হতে পারে। তো ধরেন শেয়ার ছাড়া হলো, তো এই যে শেয়ারগুলো ছাড়া হবে, এখন 15 কোটি টাকা তারা কিছু শেয়ার রিজার্ভ রাখে। ধরেন 15 কোটি টাকা উঠেছে, আরও 100 কোটি টাকা তারা শেয়ার ছাড়বে না। বাকি টাকার কি ছাড়বে? শেয়ার ছেড়ে ওই টাকাটা মার্কেট থেকে তুলে নিবে, অর্থাৎ জনগণের কাছ থেকে টাকাটা তুলে নিবে, আর বাকিগুলো রিজার্ভ রাখবে, পরে যখন ক্রাইসিস হবে তখন আবার তুলবে, এরকম আর কি সাধারণত করে। তো যেই কোম্পানি মানে যেই শেয়ারগুলো ছাড়বে বা যে পরিমাণের শেয়ার ছাড়বে, ধরেন 400 কোটি টাকা এখন তোলা হবে, কত কোটি টাকা মার্কেট থেকে, তাহলে এই 400 কোটি টাকাকে বলে ইস্যুড ক্যাপিটাল বলে, ইস্যুড ক্যাপিটাল। তো এখান থেকে যারা ধরেন 400 কোটি টাকার শেয়ার ছেড়েছেন, কিন্তু আপনার কাছে মানে মানুষ চাহিদা জানিয়েছে হলো আপনার 500 কোটি টাকার চাহিদা জানিয়েছে, আপনি তো এখানে 500 কোটি দিতে পারবেন না, দিবেন কত? 400 কোটির। এই যে 400 কোটি যাদেরকে দিবেন, 400 কোটির শেয়ার আপনি যাদেরকে দিলেন, একে বলে সাবস্ক্রাইব ক্যাপিটাল বলে। কথা বুঝতে পেরেছেন? যারা টাকাটা দিয়েছে, দেওয়ার জন্য চুক্তি করেছে, দিয়েছে না, দেওয়ার জন্য চুক্তি করেছে, দিবে। এরপরে যদি দিয়ে দেয় এবং টাকাটা উঠে যায় সেটাকে পেইড আপ ক্যাপিটাল বলে। কথা বুঝতে পেরেছেন? এই বাস, এভাবে টাকাটা আসলে মূলত মার্কেট থেকে তুলে নেওয়া হয়। তাহলে 15 জনে কোম্পানি করলো, 15 জনে দিল 15 কোটি টাকা, বাকি 400 কোটি টাকা নিয়ে আসা হলো কার কাছ থেকে? জনগণের কাছ থেকে। কথা বুঝতে পেরেছি না? এই 15 জন তারা মিলে এখন একটা মানে প্রশাসনিক কাঠামো তৈরি করতে পারে। ওই যে আগের যে মেমোরান্ডাম
তারা লিখেছে, সেখানে যে কাঠামো তৈরি করার কথা বলেছে, সে অনুযায়ী তারা একটা কাঠামো তৈরি করবে যে এটা পরিচালনা কে করবে, চিফ এক্সিকিউটিভ কে হবে, এটা তৈরি করে দেওয়া হয়। একজনকে চিফ এক্সিকিউটিভ মানে একজনকে বানানো হলো, আর এরপরে বোর্ড অফ ডিরেক্টরস একটা পরিচালনা পর্ষদ তৈরি করা হবে, এরা এটাকে পরিচালনা করবে। আর তৃতীয় আরেকটা সেক্টর থাকে শেয়ার হোল্ডার যারা, তাদের একটা অধিকার থাকে, তারা বছরে একবার করে কি করে সবাই একসাথে এজিএমে যুক্ত হয়, তো অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে যুক্ত হয়ে তারা মানে ভোট প্রদান করে এই সিদ্ধান্তগুলো এখানে হয়। তাহলে এখানে যেই মানে কোম্পানির প্রশাসনিক কাঠামোতে, মূল কাঠামোতে কারা থাকে, যারা ওই কোম্পানির উদ্যোক্তা থাকে, স্পন্সর যারা থাকে, তারা মূলত এখানে এই বোর্ড অফ ডিরেক্টরসে তারা থাকে। কথা বুঝতে পেরেছেন? তো তাহলে এই যে এত 400 কোটি টাকার সম্পদ মানুষের কাছ থেকে তুলে নেওয়া হলো, তারা সবাই তো এই কোম্পানির মালিক, এবিসি কোম্পানির মালিক। এই 400 কোটি টাকা যারা দিয়েছে তারা, কোম্পানির যদি কোনো কারণে দেউলিয়া হয়ে যায়, অর্থাৎ কোম্পানি লেনদেন করতে করতে, কার্যক্রম করতে করতে এরকম হয়ে গেছে 415 কোটি টাকার উঠেছিল, বাকি তারা তুলে নিয়ে ধরেন, বা তুলেছে অন্য পরে গিয়ে আরও তুললো, 500 কোটি টাকাই হয়ে গেল। এই 500 কোটি টাকা লেনদেন করতে গিয়ে কোনো কারণে যদি দেউলিয়া হয়ে যায়, তখন তারা চাইলে কোম্পানিকে মৃত ঘোষণা করে সরকারের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে সরকার যদি সেটাকে মৃত ঘোষণা করে, তাহলে শেষ, কোম্পানি কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অন্যথায় কোম্পানির নামেই শুধু থাকবে, কিন্তু কোম্পানির কোনো কার্যক্রম থাকবে না। কারণ কোম্পানি তো আলাদা একটা এন্টিটি, এটাকে চিরস্থায়ী করা যেতে পারে। এটাকে কি করা যেতে পারে? চিরস্থায়ী করা যেতে পারে, যতক্ষণ পর্যন্ত আইন তাকে না মেরে ফেলবে। আইন যদি সেটাকে অবৈধ ঘোষণা করে বা মেরে ফেলে বা মানে নিঃশেষ বলে ঘোষণা দেয়, তখন গিয়ে কোম্পানি শেষ হবে। এর আগ পর্যন্ত কি হবে না, কোম্পানি শেষ হবে না। ধরেন আপনি শেয়ার দিয়েছিলেন, শেয়ার কিনেছিলেন, 1 কোটি টাকার শেয়ার আপনি নিয়েছিলেন, তো কোনো কারণে আপনি শেয়ারটাকে আপনি চলে যেতে যাচ্ছেন এই কোম্পানি থেকে, আপনি চলে যেতে পারবেন, শেয়ারটাকে আপনি সেকেন্ডারি মার্কেটে কী করতে পারেন, বিক্রি করতে পারেন, অথবা আপনার কী যেন বলে শেয়ার বাজারে আপনি এটাকে বিক্রি করতে পারেন। বিক্রি করে অন্যকে মালিকানা দিয়ে আপনি চলে গেলেন। কথা বুঝতে পেরেছেন? কিন্তু কোম্পানির কিছু হবে না। কথা বুঝতে পেরেছেন? পার্থক্যটা কি পার্টনারশিপ থেকে? এখন আমরা পার্টনারশিপের আলোচনা করেছিলাম যে পার্টনারশিপ যদি 5 জন হয় বা 10 জন হয়, এদের মধ্যে একজন যদি চলে যায়, তখন পার্টনারশিপ কী হয়ে যায়, ভেঙে যায়, নতুন করে পার্টনারশিপ গঠন করতে হয়। কিন্তু কোম্পানিতে পার্টনারশিপ কি হয় না, ভাঙে না। পার্টনারশিপ কি হয় না, ভাঙে না। আপনি চলে গেলে আপনার জায়গায় আরেকজনকে এখানে বসিয়ে যেতে হবে, আপনার কারণে কোম্পানি কি হবে না, ভাঙবে না। তো তাহলে ফিখের যেই শিরকত আর এখানে যেই সবাই মিলে একটা টাকা দিল, এই শিরকত একটু পার্থক্য হয়ে গেল না? এরপর আরও দেখি, ওখানে যে 10 জন মিলে ফিখের যে শিরকত আমরা পার্টনারশিপ করেছি, 10 জন মিলে একটা কোম্পানি করেছে, 10 জন মিলে একটা ব্যবসা প্রতিষ্ঠান পার্টনারশিপ প্রতিষ্ঠা করেছে, সেখানে এই 10 জনই কিন্তু সত্তা, এর বাইরে আর কোনো সত্তা বা আর কোনো এন্টিটি আছে এখানে নাই। কিন্তু আধুনিক যে কোম্পানি ফরমেশন, এখানে একটা আলাদা কি আছে, এন্টিটি আছে, যেই এন্টিটির অধীনেই তারা কাজ করছে। তো পার্টনারশিপ ব্যবসায় যখন কোনো লাইবিলিটি তৈরি হবে, কোনো দায় তৈরি হবে, তখন ওই 10 জনে মিলে পার্টনারশিপ করে থাকলে এই 10 জনের উপরেই কী হবে, দায় বর্তাবে। কিন্তু আধুনিক যে কোম্পানি তৈরি হলো, এই কোম্পানিতে দায়টা কার উপরে আসে, কোম্পানির উপরে আসলো, আলাদা এন্টিটির উপরে আসলো, যারা এখানে পার্টনার তাদের উপরে আসছে, আসে নাই। কথা বুঝতে পেরেছেন? তো এই যে পার্থক্যটা, এই পার্থক্যর কারণেই এখন মাসআলা এসেছে যে এটা তো তাহলে পার্টনারশিপের অন্তর্ভুক্ত হলো না, কোম্পানিটা কি হলো না, পার্টনারশিপের অন্তর্ভুক্ত হলো না। তাহলে এটাকে যদি বৈধ বলতে হয়, কি পদ্ধতি, কিভাবে আমরা এটাকে বৈধ বলবো? কথা বুঝতে পেরেছেন? এই জায়গাটাই এসে আমাদের মাসআলাগুলো তৈরি হয় যে আসলে এখন গিয়ে এটাকে যদি শিরকাতের কোনো অংশে যদি না ফেলা যায়, তাহলে এই কোম্পানিগুলোকে হয়তো অবৈধ বলে দিতে হবে, অথবা যদি জায়েজ হওয়ার কোনো পদ্ধতি থাকে, তাহলে জায়েজ হওয়ার পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই জায়গায় দুটি বক্তব্য মৌলিকভাবে এসেছে। একটি বক্তব্য এমন এসেছে যে কোম্পানিকে বৈধ বলা যাবে না। কেন বৈধ বলা যাবে না? কারণ এই যে এখানে একটা এন্টিটি তৈরি হলো আলাদা, এই এন্টিটির কোনো চিত্র ইসলামে পাওয়া যায় না। এবং এখানে যে লাইবিলিটির একটা ব্যাপার থাকলো, যে লাইবিলিটি হবে কোম্পানির উপরে, অথচ নিয়ন্ত্রণ করতেছে ব্যক্তিরা মূলত লাইবিলিটি তৈরি করে দিল, কিন্তু লাইবিলিটিটা কার উপরে চাপলো, আলাদা এন্টিটির উপরে চাপলো। এটা তো ইসলামের ফিখে তেমন নজির পাওয়া যায় না, যেহেতু পাওয়া যায় না, অতএব এটা জায়েজ হবে না, অবৈধ। কথা বুঝতে পেরেছেন? এটা হলো একটা স্কুল অফ থটের বক্তব্য, এক ধরনের বক্তব্য এটা। দ্বিতীয় আরেকটা বক্তব্য হলো এরকম যে বৈধ হতে পারে, কারণ ইসলামের ফিখের কিতাবগুলোতে কোনো ট্রানজ্যাকশন বা কোনো টার্ম উল্লেখ না থাকার অর্থ এই নয় যে নতুন যা আসবে সব বাতিল। দেখতে হবে যে আসলে কোনোভাবে এটাকে ইসলামের সাথে কনফ্লিক্ট তৈরি করানো হয়েছে কিনা বা কনফ্লিক্ট আছে কিনা। যদি কনফ্লিক্ট থাকে তাহলে এটা বাতিল হবে, নাজায়েজ হবে। কনফ্লিক্ট না থাকলে তখন সেটা কী হবে, জায়েজ হবে। কীভাবে জায়েজ করা যেতে পারে? এটাকে ওই যে শিরকাতুল আমওয়াল যেটা আমরা পড়েছি, অর্থাৎ পুঁজিভিত্তিক অংশীদারিত্ব, ওইটার অন্তর্ভুক্ত করা যায়।
কথা বুঝতে পেরেছেন? এখন বলা হলো পুঁজিভিত্তিক অংশীদারিত্বের অন্তর্ভুক্ত যদি করা হয় তাহলে ওই যে প্রশ্নটা থেকেই যায়, আলাদা এন্টিটি এটা তো ইসলামে আছে কিনা। কথা বুঝতে পেরেছেন? ইসলামে আলাদা এন্টিটি আছে কিনা ওটা বের করতে হবে। দ্বিতীয়ত হলো ইসলামে সীমিত লায়াবিলিটির কোনো টার্ম ইউজ করা হয়েছে কিনা, যে লায়াবিলিটি সীমিত হতে পারে। এই দুইটা দিক যদি থাকে তাহলে কোম্পানিকে জায়েজ বলা যাবে, লিমিটেড কোম্পানিকে। আর যদি না থাকে তাহলে জায়েজ বলা যাবে না। কথা বুঝতে পেরেছেন? সর্বপ্রথম ফাতা মোহাম্মদ লখনবী রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে লিমিটেড দায় এটা থাকতে পারে, কারণ ইসলামে আর কি আছে, কিছু সাদৃশ্য বা এর উদাহরণ কিছু রয়েছে। এরপরে ব্যক্তিগত আইনি সত্তা, আলাদা একটা সত্তা তৈরি করা, আলাদা এন্টিটি তৈরি করা, এটার কোনো স্ট্রাকচার ইসলামে আছে কিনা। তো দেখা যায় এটাও আছে। যদি দুইটাই থাকে তাহলে কোম্পানিকে কি বলা যায়? জায়েজ বলা যায়। কথা বুঝতে পেরেছেন? আমরা এখন দেখব যে আইনগত সত্তা শরঈ ভিত্তি আছে কিনা, বা শরীয়তে আইনগত সত্তার কোনো অস্তিত্ব পাওয়া যায় কিনা, এটা প্রথমে দেখব, তারপরে লায়াবিলিটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আইনগত সত্তার শরঈ ভিত্তি আমরা যদি দেখি, প্রথমেই আমরা আলোচনা করতে পারি যে ওয়াকফ। ওয়াকফ বলে একটা কি আছে, আমাদের শরীয়তের টার্ম আছে। অক্ফর সম্পত্তি যখন অক্ফ করা হয় তখন অক্ফ আলাদা একটা এন্টিটি হিসেবে কাজ করে। অক্ফ সম্পত্তির কেউ মালিক থাকে না। অক্ফ সম্পত্তির কোনো মালিক কোনো ব্যক্তি হতে পারে না। হ্যাঁ, মুতাওয়াল্লি হয়, পরিচালনাকারী হয়। তখন ওয়াকফ কী হতে পারে? ওয়াকফ সে রিনিউ হয়ে যেতে পারে, কোনো কারণে ঋণ ক্রিয়েট হতে পারে, হলে এটা ওয়াকফ ফান্ডের উপরে যাবে। ওয়াকফ চাইলে কোনো সম্পত্তি ক্রয় করতে পারে, তখন ওয়াকফ ওই সম্পত্তির মালিক হয়ে যেতে পারে। কথা বুঝতে পেরেছেন? আলাদা এন্টিটি। দ্বিতীয় হলো বাইতুল মাল। বাইতুল মাল ইসলামের যে একটা কনসেপ্ট রয়েছে, এই বাইতুল মালও আলাদা একটা এন্টিটি। ইসলামে কি আছে? আলাদা এন্টিটি বা সত্তার কি আছে? ভিত্তি আছে। তো তাহলে একটা অংশ বৈধ হয়ে গেল, অর্থাৎ কোম্পানি যে আলাদা একটা সত্তা তৈরি করে, লিগ্যাল এন্টিটি তৈরি করে, এই লিগ্যাল এন্টিটিটা কি তৈরি করা বৈধ আছে। কথা বুঝতে পেরেছেন? এবার দ্বিতীয় অংশে আসি, সীমিত দায়, লিমিটেড দায়, এটার কোনো নজির আছে কিনা। এটার একটা নজির হলো এই, আগের যুগে যখন গোলামবাদীর প্রচলন ছিল, যিনি মালিক তিনি চাইলে গোলামকে বলতে পারেন যে ঠিক আছে তুমি কি করো, ব্যবসা বাণিজ্য করো, অনুমোদন দিতে পারেন। তো গোলাম যে ব্যবসা করবে, সমস্ত ব্যবসার মানে লাভগুলো বা ব্যবসার টাকাগুলো সব কিছুই কিন্তু মালিকেরই। সব কিছু কার? মালিকের। গোলাম শুধু কী করবে? ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে। যেহেতু সে একজন ব্যক্তি, সে যদি কোনো ঋণ করে, ঋণওয়ালা মানে যার কাছ থেকে ঋণ করেছে, সে টাকা চাইবে কার কাছে? না, গোলামের কাছে। কারণ সে তো একজন ব্যক্তি, টাকা চাইবে কার কাছে? গোলামের কাছে এসে যেতে হবে, এই তোমার কাছে তো আমি টাকা পাই, তুমি আরেকদিন আমার কাছ থেকে টাকা নিয়েছো ব্যবসায়িক প্রয়োজনে। কথা বুঝতে পেরেছেন? তো গোলামে কি করেছে? লেনদেন করতে করতে গিয়ে সে আপনার অনেক পরিমাণের ঋণ করে ফেলছে, ব্যবসায়িক কার্যক্রমে অনেক ঋণ করে ফেলছে। এখন ঋণ যারা পায় তারা গোলামের কাছ থেকে এসে টাকা চাচ্ছে, কারণ গোলামের কাছে তো টাকা নাই। এখন কি হবে? এখন বিধান হলো, গোলামই তো একটা সম্পদ, গোলাম একটা কি সম্পদ। মালিকের ক্ষতি কি হবে? মালিকের ক্ষতি হবে এই গোলামটাকে তার দিয়ে দিবে। এর বাইরে ধরেন গোলামের দাম হলো 500 টাকা, কিন্তু ঋণ হয়েছে 1000 টাকা। ঋণ হয়েছে কত? গোলাম ঋণ করে ফেলছে 1000 টাকা, কিন্তু গোলামের দাম 500 টাকা। এখন ঋণদাতারা কত টাকা পাবে? 500 টাকা পর্যন্ত পাবে। কথা বুঝতে পেরেছেন? 1000 টাকা তারা তুলতে পারবে না। তো আব্দে মাজন ফিত্তি যারা, এটা হলো একটা উদাহরণ যে দায়টা কি হলো, এখানে লিমিটেড হলো, সীমিত হলো। এটাকে একটা উদাহরণ হিসেবে পেশ করা হয় যে এই উদাহরণের মাধ্যমে আমরা পাই যে দায় কি হতে পারে? সীমিত হইতে পারে। এর উপর ভিত্তি করে মূলত কোম্পানির যে সীমিত দায়ের যে কনসেপ্টটা, সেটাকে বৈধ বলা হয় যে হ্যাঁ সীমিত দায় হতে পারে। অথবা কোনো ব্যক্তি যদি কোনো দোকান খোলে, দোকান তৈরি করে বলল, ঘোষণা করে দিল, ফিকহের কিতাবে এটাও পাওয়া যায়, ঘোষণা করে দিল যে আমার এই দোকানে যে পরিমাণের সম্পত্তি আছে, আমি যত লোন গ্রহণ করব, এই সব লোন শুধু এই দোকানের সম্পত্তি থেকেই আমি পে করব। এর বাইরে আমার যে সম্পত্তি আছে সেখান থেকে আমি কি করব না? পে করব না। এই ধরনের ডিসক্লোজার দিয়ে যদি কোনো ব্যক্তি লোন নেয়, তাহলে সে এই লোনটা নিতে পারে এবং এই দোকানে যা আছে এর বাইরে সে দায়বদ্ধ থাকবে না। এটারও নজির ফিকহের কিতাবগুলোতে পাওয়া যায়। তো ফিকহে যেহেতু নজির পাওয়া যায়, এভাবে যেহেতু করা যায়, এই কারণে আমরা বলতে পারি যে কোম্পানির লিমিটেড দায় এটাও বৈধ, মৌলিকভাবে বৈধ। বৈধ বলতে মানে কনসেপ্ট হিসাবে মৌলিকভাবে এটা কি বৈধ। এখন প্রসঙ্গ আসবে যে লিমিটেড দায়কে যখন আমরা বৈধ বলে দেব, এরপরে যদি কোনো ক্ষতিকর উপাদান পাওয়া যায়, কোনো বৈধ বিষয়ে যদি কি পাওয়া যায়? ক্ষতিকর উপাদান পাওয়া যায়, তখন কি সেটা বৈধ থাকবে কিনা? এটা হলো দ্বিতীয় মাসালা। এটা কি মাসালা বলেন? দ্বিতীয় মাসালা। গোলামের ক্ষেত্রে যেটা হয়েছে, সে একটা ব্যক্তি, সে লেনদেন করেছে, সে ঋণী হয়েছে, সে নিজেও একটা সম্পদ।
তো তাকে ওই সম্পদের পারপাসে তাকে দিয়ে দেওয়া হলো, এরপরে আর বাকিটা দেওয়া সম্ভব হচ্ছে না, এটা হলো। কিন্তু কোম্পানিকে যখন আলাদা এন্টিটি হিসেবে তৈরি করা হলো, কোম্পানি তো আর এখানে গিয়ে কার্যক্রম পরিচালনা করে নাই। গোলাম তো নিজে গিয়ে কার্যক্রম পরিচালনা করে সে কী হয়েছে? ঋণী হয়েছে। কোম্পানি নিজে গিয়ে কাজ করেছে? এবিসি কোম্পানি নিজে গিয়ে কাজ করেছে? কাজ তো করেছে কারা? প্রতিনিধিরা কাজ করেছে। তো সামান্য একটু কিন্তু পার্থক্য হয়ে গেল এন্টিটির ক্ষেত্রেও, লাইবিলিটির ক্ষেত্রে একটু সামান্য পার্থক্য হলো না? যে এখানে কোম্পানি কিন্তু নিজে গিয়ে লাইবিলিটিগুলো ক্রিয়েট করে নাই, আর গোলামে নিজে গিয়ে কী করেছে? লাইবিলিটিগুলো ক্রিয়েট করেছে। তো সামান্য একটু পার্থক্য কিন্তু আছে। এইটুক পার্থক্য থেকেই মূলত লাইবিলিটি যে বলা হয়েছে যে সীমিত লাইবিলিটি হতে পারে, এটা যদি কোনো কারণে ক্ষতিকর প্রমাণিত হয়, কোনো কারণে যদি কি হয়? ক্ষতিকর প্রমাণিত হয়, তো মৌলিক বিধান যদিও জায়েজ, তখন সেটাকে কি বলতে হবে? না জায়েজ বলে দিতে হবে, যদি ক্ষতিকর প্রমাণিত হয়। কথা বুঝতে পেরেছেন? এটার উপর ভিত্তি করে তখন এখন আমরা ওই যে তিনটা যে প্রকার আছে পাবলিক লিমিটেডের, এটার আমরা কি করতে পারি? আলোচনা করতে পারি। এখন বলেন, ওন পার্সন কোম্পানি যেটা হয়, একজন ব্যক্তি সে নিজে একটা কি করেছে? আলাদা করে এন্টিটি তৈরি করেছে, তৈরি করে সে ব্যবসা করছে এবং বলে দিচ্ছে যে আমি এই ব্যবসার বাইরে কিন্তু কি করব না, কোনো লায়াবিলিটি গ্রহণ করব না। এটা বৈধ কিনা বলেন? যদি বলি যে মৌলিক বিধান হিসাবে বৈধ বলবো, মৌলিক বিধান হিসাবে কি বলবো? বৈধ বলবো। কিন্তু যদি দেখি আর ইন্টেনশনটা হলো এটা যে কোম্পানির আলাদা এন্টিটি তৈরি করে কোম্পানিতে আমি ক্যাপিটাল দিব কত? 100 কোটি টাকা, 1 কোটি টাকা, কিন্তু আমি কোম্পানিতে মানুষের কাছ থেকে লোন নিব 100 কোটি টাকা কোম্পানির নামে, নিয়ে আমি ফুটুস করে ভেঙে যাব। এখন বলেন তখন এটা কোম্পানিটাকে জায়েজ বলবো কিনা? এই জন্য ফুকাহে কেরাম বলতেছেন যে ওন পার্সন কোম্পানি যেটা, এটার ব্যাপারে আপনার ফতোয়া দিতে আপনাকে সতর্ক হতে হবে। কথা বুঝতে পেরেছেন? ফতোয়া দিতে কি হতে হবে? সতর্ক হতে হবে। ফতোয়া যদি দিতেই চান, তাকি উসমানী সাহেব বলেছেন যে পাবলিক কোম্পানিতে এটি যৌক্তিক হলেও হতে পারে, প্রাইভেট কোম্পানিতে, তিনি প্রাইভেট কোম্পানির কথা বলেছেন। আর ওপিসি পার্সোনাল মানে ওয়ান পার্সন কোম্পানি যেটা, এটা তো 2020 সালে আমাদের বাংলাদেশে মাত্র চালু হয়েছে। আইন সংশোধন করে 2020 সালে কী করেছে? ওয়ান পার্সন কোম্পানিকে বৈধতা দিয়েছে। এগুলোর ক্ষেত্রে বলেছেন যে গুটি কয়েক ব্যক্তি যদি দায় এড়ানোর উদ্দেশ্যে এটি ব্যবহার করে বা প্রতারণা করে, তবে তার শরিয়া পরিপন্থী হবে। তবে সেটা কি হবে? শরিয়া মূল বিধান হিসেবে কি বলা যাবে? জায়েজ বলা যাবে, কারণ এটার সুরত আছে। কিন্তু যদি এটাকে তারা কোনো কারণে প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করার প্রচেষ্টা করে, তখন সেটা কি হয়ে যাবে? নাজায়েজ হয়ে যাবে প্রতারণার কারণে। কথা বুঝতে পেরেছেন? আমরা তো তাহলে দুইটার বিধানই বললাম। ওপিসি অর্থাৎ প্রাইভেট, ওপিসি অর্থাৎ ওন পার্সন কোম্পানির ক্ষেত্রেও একই বিধান। দ্বিতীয় হলো কি প্রাইভেট লিমিটেড যেটা, সেটার ক্ষেত্রেও একই মাসালা। তৃতীয় হলো পাবলিক লিমিটেড। এখানে যেহেতু সকল পাবলিকই এখানে শরীক, এজন্য এখানে ওই ক্ষতির আশঙ্কাটা অর্থাৎ দায়টা মানে অনেক ক্রিয়েট হয়ে যাওয়ার পরেও সকলেই ভেঙে যাওয়া তো আসলে কিনা সম্ভব না। এজন্য এটাকে অনেকে বলেন যে জরুরতের কারণে এটা স্বাভাবিকভাবে থাকতে পারে। কিন্তু এখানেও যদি কোনো সমস্যার আশঙ্কা হয়, যেমনটা বর্তমান সময়ে বিখ্যাত কিছু কোম্পানির ক্ষেত্রে হচ্ছে, বিগত সরকারের সময়ের কিছু বিখ্যাত কোম্পানি ছিল যে কোম্পানিগুলোর অবস্থা এখন কি খুবই খারাপ। আরও সহজ উদাহরণ যদি ইভ্যালি কোম্পানির এখন অস্তিত্ব আছে? অস্তিত্ব নাই। এটা তো এখন মানে অস্তিত্ব নাই বলতে কি মরে নাই, কিন্তু এর সত্তা জীবিত আছে। কিন্তু এর কাছে যারা মানে শেয়ার নিয়েছিল অথবা লেনদেন যারা করেছে, যে লাইবিলিটিগুলো ক্রিয়েট হয়েছে, তারা কিন্তু কোনো কি পাচ্ছে না। কথা বুঝতে পেরেছেন? এখন বলেন যদি এরকম হয় যে এই কোম্পানিগুলোতে যারা বোর্ড অফ ডিরেক্টরস ছিলেন, তাদের উদ্দেশ্যই ছিল এরকম, আমরা 15 কোটি টাকা দিয়েছি, মানুষের কাছ থেকে তুললাম আরও 400 কোটি টাকা, আমার আরও 3 থেকে 4টা কোম্পানি আছে, ওই সব কোম্পানিতে আমি শুধু ঋণ নিয়েছি। এই 400 কোটি টাকা থেকে কি করেছি? আমি সবগুলো কোম্পানিতে শুধু ঋণ মঞ্জুর করাইছি, আর তারা ঋণগুলো নিয়ে গেছে। নিতে মানে 300 কোটি টাকা আমি শুধু আমার অন্যান্য কোম্পানিতে ঋণ নিয়েছি। ঋণ নিয়ে ওই টাকাগুলো আর এই কোম্পানি এবিসি কোম্পানিতে আমি কি করছি না, দিচ্ছি না। এটাকে তো ঋণ খেলাপি বলে। এইভাবে টাকাগুলো কি করে ফেলা হলো? জনগণের টাকাগুলো সরিয়ে ফেলা হলো, আলাদা করে ফেলা হলো। দায়টা আসবে কার উপরে? এবিসি কোম্পানির উপরে, আমার উপর তো আসবে না। এই ইন্টেনশনে যদি কোম্পানি তৈরি করা হয় এবং এই ইন্টেনশনটাই যদি থাকে, তখন কোম্পানি ফরমেশনটা কীভাবে জায়েজ হবে? তো পাবলিক লিমিটেড কোম্পানিতে যদি ইন্টেনশনটা এরকম হয়, তাহলে ইন্টেনশনের উপর ভিত্তি করে আপনাকে বৈধতা অবৈধতার বিষয়টা বিবেচনা নিতে হবে। মৌলিক বিধান হিসেবে যদিও বৈধ, কিন্তু বর্তমান যে সিচুয়েশন চলছে বাংলাদেশে বা অন্যান্য দেশেও, যে জনগণের টাকাগুলোকে একত্রিত করা হয়, ঠিক করার পরে সেটাকে নিয়ে যারা পরিচালনা পর্ষদে আছেন, তারাই সেগুলোকে নানানভাবে অন্যান্য কোম্পানিতে ঋণ দেয়। যেইগুলোতে ঋণ দেয় সেগুলোর মালিকও তারাই হয়। এই টাকাগুলো সরিয়ে এই কোম্পানিটাকে কী করে ফেলে? ফোকলা করে ফেলে। এরপরে যারা শেয়ার হোল্ডার ছিল, তারা এখানে এসে টাকাগুলো তুলতে চায়, তারা পায় না। আর যারা এদের সাথে লেনদেন করে টাকা ঋণ দিয়েছিল, তারা এসে ঋণ চায়, কিন্তু কি পায় না? ঋণ পায়। এই জন্য বর্তমান যুগের ফকিহগণ চিন্তা করছেন যে
এটার ফতোয়া নিয়ে নতুনভাবে গবেষণা করতে হবে এবং সরাসরি এই লিমিটেড কোম্পানির যে চিন্তা চেতনাটা ধারণাটা এটাকে সরাসরি শুরুতেই এটাকে বন্ধ করে দিতে হবে। এখন এটাকে সময় এসেছে এটাকে কি করার, এই সমস্যার কারণে মৌলিকভাবে বিধানগতভাবে বৈধ হলেও এই সমস্যাগুলোর কারণে মানুষের সম্পদকে হেফাজত করার জন্য অন্ততপক্ষে লিমিটেড এই ব্যাপারটাকে কী করে দেওয়া দরকার, তুলে দেওয়া দরকার এবং নাজায়েজ বলা দরকার। এই বক্তব্যটা ইন্ডিয়ার ফিকহি সেমিনারে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে এখান থেকে দেখাই। এই কিতাবটি হলো ইসলামের অর্থব্যবস্থা, মাওলানা আবদুল্লাহ মাসুম হাফিজাউল্লাহ আমাদের ওস্তাদ মোহতারাম তিনি এটি লিখেছেন। এখানে তিনি এই পর্যালোচনাগুলো এনেছেন। ইদারাতুল মাবাহিসিল ফিকহিয়া, ভারতের সিদ্ধান্ত, গত 13-15 মুহররম 1444 হিজরি মোতাবেক 12-14 আগস্ট 2022 তারিখের ভারতের বেঙ্গালুর কর্ণাটক এ জমিয়তে উলামায়ে হিন্দ পরিচালিত ফিক বোর্ড এটি। ইদারাতুল মাবাহিসিল ফিকহিয়ার 17তম ফিক মজলিস অনুষ্ঠিত হয়। তাতে কোম্পানির সীমিত দায় তত্ত্ব নিয়ে দীর্ঘ শরিয়া পর্যালোচনার পর এই সিদ্ধান্ত লিপিবদ্ধ হয়। লিমিটেড কোম্পানি যদি লোকসানের শিকার হয় তাহলে কোম্পানি পরিচালকদের ওপর দায়িত্ব হলো কোম্পানির যাবতীয় স্থানান্তরযোগ্য ও অস্থানান্তরযোগ্য যাবতীয় অ্যাসেট বিক্রয় করে ঋণ বা দায় পরিশোধ করা জরুরি। এরপরও কোম্পানির উপর কোনো দায় থেকে গেলে এ লোকসানের পেছনে পরিচালকদের অবহেলা ও সীমালঙ্ঘন থাকলে এসব দায় পরিচালকদের ব্যক্তিগতভাবেও আদায় করা সদৃষ্টিতে আবশ্যক হবে। কথা বুঝতে পেরেছেন? ওই যে লিমিটেড করে নিয়েছে শুরুতেই, লিমিটেডটা যদি আসলে দায় সৃষ্টি হয়ে যায়, 400 কোটি টাকার সম্পদ ছিল, দায় হয়ে গেছে 600 কোটি টাকার, তো 400 কোটি টাকা তো কোম্পানির সম্পদ বিক্রি করে আপনি শোধ করবেন, বাকি টাকা শোধ করতে হবে কোত্থেকে? যারা বোর্ড অফ ডিরেক্টরসে আছে তারা তাদের নিজেদের সম্পদ থেকে কি করবে? এটা পরিশোধ করবে। তার মানে লিমিটেড যে ধারণাটা সেটাকে কি করে দেওয়া হচ্ছে? প্রশ্নবিদ্ধ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই লোকসানের পেছনে তাদের কোনো ত্রুটি না থাকলে সেক্ষেত্রে উক্ত দায় পরিশোধের দায়িত্ব তাদের উপর বর্তাবে না। তো তাহলে আমরা এখান থেকে যদি মাসআলা বুঝতে চাই তাহলে লিমিটেড দায় কোম্পানি তৈরি করা এটা এই শর্তে জায়েজ হবে যে যদি দায় কোম্পানির সম্পদের চাইতেও বেশি হয়ে যায় তখন ওই দায়গুলো বোর্ড অফ ডিরেক্টরসে যারা আছে তারা কি করবে? পরিশোধ করবে। এই শর্তে কি করতে পারবে? মানে তাদের যদি কোনো নেগলিজেন্স না থাকে, কোনো ত্রুটি না থাকে, যদি ত্রুটি থাকে তাহলে এই দায়গুলো তাদেরকে কী করতে হবে? পরিশোধ করতে হবে। এই শর্তে তখন কোম্পানি লিমিটেড কোম্পানি তৈরি করা তখন কী হবে? বৈধ হবে। আমি কি বিষয়টি বুঝতে পেরেছি? এই বিষয়টা খুব সুন্দরভাবে এখানে আলোচনা করা হয়েছে, আপনারা যদি পড়ে নিতে পারেন খুব ভালো হবে। ইসলামের অর্থব্যবস্থা, হ্যাঁ, এই কিতাবটা যদি আপনারা পড়ে নেন তাহলে অনেক ভালো হবে। এখানের আলোচনাটা শুরু হয়েছে 192 পৃষ্ঠা থেকে মোটামুটি 209 নং পৃষ্ঠা পর্যন্ত এই আলোচনা আছে। এখানে খুবই সুন্দরভাবে এই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে যে কেন এটা ক্ষতিকর, এবং এখানে শর্ত দেওয়া হয়েছে। দেখেন, এখানে কিছু শর্ত দেওয়া হয়েছে এরকম যে কোম্পানি যখন গঠন করা হবে তো কোম্পানি গঠনের শুরুতেই স্বয়ংক্রিয়ভাবে আমাদের বাংলাদেশের যে আইন, সেই আইন অনুযায়ী কোম্পানি যখন গঠিত হয় স্বয়ংক্রিয়ভাবেই লিমিটেড দায় বিষয়টাকে যুক্ত করে দেওয়া হয়। অথচ স্বয়ংক্রিয়ভাবে লিমিটেড দায় সৃষ্টি না করে ওখানে অপশন রাখা উচিত যে আমি যে কোম্পানি করছি এটা লিমিটেডও হতে পারে, আনলিমিটেডও হতে পারে। যদি এটা হয় তাহলে আনলিমিটেড যখন দায় হবে তখন ওইটা সহজেই শরিয়াসম্মত হয়ে যাবে, আর লিমিটেড দায় হলে তখন সেটা শর্ত সাপেক্ষে কী হবে? বৈধ হবে। কথা বুঝতে পেরেছেন? এটা যদি করা হয় তাহলে এই কোম্পানি ফরমেশনটা তখন সঠিক পথে অগ্রসর হবে। দ্বিতীয় হলো উদ্যোক্তারা, যদি কোম্পানি লিমিটেডও হয় উদ্যোক্তাদের জন্য এই অপশনটা রাখা উচিত যে কোনো কারণে যদি তাদের নেগলিজেন্সের কারণে ক্ষতি হয় তাহলে কোম্পানি লিমিটেড হলেও ওই দায়গুলো তারা কী করবে? নিজেদের উপর নিয়ে নেবে। এই অপশন রাখা উচিত। তৃতীয় হলো পরিচালকদের পূর্ববর্তী অর্থনৈতিক অপরাধ বা নেতিবাচক কোনো রিপোর্ট যদি থাকে তাহলে তাদেরকে লিমিটেড কোম্পানি কী করতে দেওয়া যাবে না? খুলতে দেওয়া যাবে না। এই ধরনের রেগুলেশন থাকতে হবে। এরকম বেশ কিছু আপনার শর্ত যুক্ত করে তারপরে আমরা কোম্পানির ফরমেশনটাকে কী করতে পারি? বলতে পারি যে এটা এইভাবে করলে তখন বৈধ হবে। আমি কি বুঝাতে পেরেছি বিষয়? এখানে আমরা স্লাইডটা দিয়ে দিব, অনেকগুলো শর্ত, মোটামুটি 8-10টা শর্ত আছে, এগুলো আপনারা ইনশাআল্লাহ দেখে নেবেন। মজার ব্যাপার হলো সেটা হলো এই যে লিমিটেড দায় এর বিষয়টা 2020 সালেই বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কর্পোরেশন আইন 2020-এ এভাবে বলা হয়েছে যে লিমিটেড দায়ের ক্ষেত্রে যদি কোনো কোম্পানি চায় কাউকে অন্য কোনো কোম্পানিকে ঋণ দেবে, ঋণ দেওয়ার সময় যদি এটা বলে দিতে চায় যে আপনার তো লিমিটেড কোম্পানি, আপনাকে আমি 500 কোটি টাকা ঋণ দিলাম, তবে এই ঋণ যদি আপনি পরিশোধ করতে না পারেন, অর্থাৎ আপনার কোম্পানি যদি পরিশোধ করতে না পারে তাহলে এই দায়িত্ব কিন্তু আপনার নিতে হবে, অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টরস এর ওপরে ওই দায়টা চলে যাবে।
যদি কোম্পানি কি না করতে পারে, পরিশোধ না করতে পারে। এটাকে বাংলাদেশের অ্যাসেট ম্যানেজমেন্ট কর্পোরেশন আইন 2020-এ এটাকে অনুমোদন দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আপনি যখন কোনো ব্যাংকে যাবেন ঋণের জন্য, আপনার কোম্পানির জন্য ঋণ নেবেন, 500 কোটি টাকা ঋণ নিলে ব্যাংক আপনার কাছে এই শর্ত করে নিতে পারে যে আপনি আপনার কোম্পানি 500 কোটি টাকা যদি ঋণ পরিশোধ করতে পারে তাহলে তো হলো, না করতে পারলে আপনাকে কী করতে হবে, পরিশোধ করতে হবে। কিন্তু একই কাণ্ড যখন আপনার কোনো কারণে ব্যাংক যখন দেউলিয়া হয়ে যাবে বা কাছাকাছি হয়ে যাবে, যেমন কিছু ব্যাংকের অবস্থা এখন এরকম, জনগণ কিন্তু গিয়ে কী করতে পারে না, কারণ জনগণের সাথে এই ধরনের কোনো কন্ট্যাক্ট করতে পারে না। জনগণ কি যখন ব্যাংকে টাকা দেয়, ব্যাংককে যখন জনগণ ঋণ দেয়, জনগণ কি এই শর্ত করতে পারে? কেন শর্ত করতে পারে না? তোমার কাছে ব্যাংক বলবে যে আমি তোমার কাছ থেকে ঋণ নিলাম না, আরেকজনের কাছ থেকে নেব, কারণ সে শক্তিশালী, জনগণ কি দুর্বল। সে যেহেতু দুর্বল, ব্যাংকের কাছে এই শর্ত করতে পারে না যে আপনি যদি কোনো কারণে টাকা দিতে ব্যর্থ হন, মানে ব্যাংক যদি কোনো কারণে টাকা দিতে ব্যর্থ হয়, তাহলে ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরসের সম্পদ কিন্তু আমি নিয়ে নিব। এই শর্ত কিন্তু জনগণ করতে পারে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই যে শর্তটাও করা হয়েছে, এই শর্তের ফায়দাটা কারা নিবে? শক্তিশালী ফার্ম যারা, শক্তিশালী কোম্পানি যারা, তারা নিবে। যারা জনগণ দুর্বল, তারা কিন্তু এটার ফায়দাটা নিতে পারবে না। ফলাফল কী হবে? কোনো কারণে যখন ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, কোনো কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায়, তখন ভোগান্তি কার পোহাতে হবে? জনগণের পোহাতে হবে, ব্যাংকের কোনো ভোগান্তি নেই। তাহলে এই জায়গাটা থেকে কিন্তু আমরা কথা শেষের দিকে যেতে পারি যে ফলাফল কি দাঁড়ালো? এই যে ব্যাংকিং ব্যবস্থাটা, ব্যাংকিং শুধু না, মানে কোম্পানির যে সিস্টেমটা, বিশেষ করে লিমিটেড দায় যে সিস্টেমটা, এই সিস্টেমটা সমাজের জন্য উপকারী, মানে জনগণের জন্য উপকারী নাকি ক্ষতিকর? আমাদের এই আলোচনা থেকে কি বোঝা গেল বলেন? এই যে মানে ব্রিটিশরা আমাদের উপর চাপিয়ে দিল লিমিটেড দায়, এটা শুরু হয়েছে হলো 1885-তে। কততে? 1885-তে ব্রিটিশ পার্লামেন্ট প্রথম আইন করে যে লিমিটেড দায় কোম্পানি করতে হবে এবং লিমিটেড দায় কোম্পানি করা যাবে। এই যেটা আমাদের উপর চাপিয়ে দিল, ফলশ্রুতিতে ব্রিটিশ আইনকে যারা কপি করেছে তারা সকলেই কোম্পানি যে আনলিমিটেড হতে পারে এই ধারণাটাই ভুলে গেছে। কোম্পানিটিকে সব কোম্পানি হওয়ার অর্থে কী বানিয়ে দিয়েছে? লিমিটেড বানিয়ে দিয়েছে। ফলে কী হয়েছে? কোম্পানিগুলোর কোনো লস নাই, অর্থাৎ কোম্পানির যারা উদ্যোক্তা, যে 15 জন প্রথম কোম্পানিটা সৃষ্টি করলো, তাদের কোনো লস নাই। কথা বুঝতে পেরেছেন? লস কাদের হয়? যারা শেয়ার কিনেছে তাদের হয়, অথবা লস কাদের হয়? যারা কোম্পানির সাথে কোনো লেনদেন করে কোম্পানিকে ঋণ দিয়েছে, লসটা তাদের হয়। ফলাফল লসটা কাদের হয়? জনগণের হয়। তাহলে এই অর্থ ব্যবস্থার এই যে নীতিটা, লিমিটেড দায়ের যে নীতিটা, এটা মূলত পুঁজিপতিদেরকে শক্তিশালী করা হচ্ছে, আর যারা জনগণ তাদেরকে দুর্বল করে দিচ্ছে। জনগণের অর্থগুলোকে মানে একটা বিশাল মানে হুমকির মুখে ফেলে দেওয়া হচ্ছে। এই চিন্তা থেকেই মূলত বর্তমান ফোকাহে কেরামের মাঝে এই চিন্তা এসেছে যে সময় এসেছে লিমিটেড কোম্পানিগুলোকে বা লিমিটেড যে ধারণাটা, এটার ব্যাপারে স্পষ্ট কোনো মানে বক্তব্য দেওয়ার। কথা বুঝতে পেরেছেন? তো এই সমাজ বা এই ব্যবস্থা, এই অর্থনৈতিক এই চিন্তাধারাটা, এটা সমাজের জন্য, বিশেষ করে যারা দরিদ্র শ্রেণী, যারা আমরা আমানতদাতা বা আমানত দেই, ব্যাংকে টাকা রাখি বা কোম্পানিগুলোতে আমরা টাকা দিই, ইনভেস্ট করি, আমাদের জন্য এগুলো ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়ে যায়। এই হলো মোটামুটি আজকের আমাদের আলোচনার সারসংক্ষেপ। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে আমরা যে বিষয়গুলো জেনেছি সেগুলো ভালোভাবে বোঝার এবং ভালোভাবে উপলব্ধি করার তৌফিক দান করেন।